ছোট ভাইয়ের জন্য গেঞ্জি প্যান্ট এগুলো দেখতে দেখতে একটা গেঞ্জি আমার পছন্দ হয়ে গেছে। এরকম একটা গেঞ্জি অনেকদিন থেকেই কেনার প্ল্যান ছিল, কোনোভাবেই মার্কেট থেকে শীতের এই পোশাকগুলোকে উঠায় না। আজকে যেহেতু এটা পছন্দ হয়েছে, ছোট ভাই যেটা আনছিল ফুটবল টিমের গেঞ্জি, এটাও গায়ে দেওয়ার পরে ভালোই ছিল। আর আমারটার দাম ছিল 6 ইউরো। ইউরোপের দেশের নিয়ম, তেল ভরতে আসলাম, কোনো মানুষের প্রয়োজন নেই, এখানে টাকা দিয়ে দিলাম, মেশিনের মধ্যে নিয়ে গেল, নাম্বার চাপ দিলাম, ওখানে তেল চলে গেল। কি সুন্দর নিয়ম। আস্তে আস্তে খুলে ওইটাকে আমি আবার ঠিকঠাকভাবে খুলতে পারি না, মাঝে মাঝে ডানে বা একটু ঘোরানি দিলেই দেখি খুলে যায়, কিন্তু এটা সঠিক নিয়মটা দেখি তা আমি জানি না। এই দেখেন, একবার ডানে একবার বামে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইতালি থেকে শেখ নিলয়। কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে আছেন অনেক ভালো এবং সুস্থ আছেন। কয়েকদিন আগের একটা ভিডিওতে দেখছিলেন ছোট ভাই এরকম একটা গেঞ্জি দেখছিল, যে গেঞ্জিগুলো হয়েছে কোনো একটা ফুটবল টিমের, কিন্তু ওই গেঞ্জিটা ছিল অনেক ছোট। ওই দিন আমরা আর খোঁজার সময় পাইনি, যেহেতু মার্কেট একেবারে বন্ধ করে দিবে, লাস্ট সময় ছিল। আজকে এই মার্কেটে আসছিলাম এই গেঞ্জিটা খোঁজার জন্য, এবং বড় সাইজ আমরা পাইছি। এখন আমরা অপেক্ষায় আছি কোন সময় এই রুমটা খালি হবে, যেটার মধ্যে যে এই ড্রেসটাকে চেঞ্জ করতে পারবে। ভিতরে মানুষ, তারা ভিতরে ঢুকছে মনে হয় আরো 15 মিনিট আগে, এখন পর্যন্ত বের হয় না। জানি না কোন সময় বের হবে, তবে আমরা অপেক্ষায় আছি। ছোট ভাই প্রথম দিন এই গেঞ্জিটা পছন্দ করছিল, কিন্তু এইটার মধ্যে কোনো রকমের বড় সাইজ পাইনি। এটার দাম হয়েছে মনে হয় 4 ইউরো করে। দেখেন, গেঞ্জিটার কালারটা খুবই সুন্দর ছিল। ইতালিয়ানরা আবার অনেক বেশি ফুটবল খেলা পছন্দ করে, যার কারণে এই ধরনের মার্কেটগুলোতে প্রায় সময় এই ফুটবলের গেঞ্জি প্যান্ট এগুলো পাওয়া যায়। মাইনক্রাফট নামের বিখ্যাত একটা গেমস আছে, কিন্তু ওই গেমসের নাম অনুযায়ী এই গেঞ্জিটাকে বানানো হয়েছে। আর উপরে যে ডিজাইন করা, ওই মাইনক্রাফট গেমসের মধ্যে যে ধরনের জিনিসগুলো ব্যবহার করে ওইগুলোর প্রিন্ট করা আছে। এই মার্কেটের প্রত্যেকটা জায়গা ভাগ ভাগ করা। যেমন আমরা এখন যেখানে আছি, এখানে যত গেঞ্জি প্যান্ট আছে এগুলো সব হচ্ছে 8 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য। আর এক পাশে আছে 12 থেকে 14, 14 থেকে 16, এরকম করে করে প্রত্যেকটা জায়গায় ভাগ করা। দূর থেকে আর ভাবা লাগে না যে কোন জায়গায় গেলে আমার সাইজটা পাবো, ছোটদের সাইজ পাবো, বড়দের সাইজ পাবো। অর্থাৎ দূরে ব্যানারে লেখা আছে, ওই যে বাম পাশের ওয়ালের একটা ব্যানারে লেখা আছে কত সেন্টিমিটারের বাচ্চারা, কোন সাইজের বাচ্চারা পড়তে পারবে। দেখে আসলে সহজেই ভাবা যায় যে কোন জায়গায় কি পাওয়া যায়। ছোট ভাইয়ের জন্য গেঞ্জি প্যান্ট এগুলো দেখতে দেখতে একটা গেঞ্জি আমার পছন্দ হয়ে গেছে। এরকম একটা গেঞ্জি অনেকদিন থেকেই কেনার প্ল্যান ছিল, কোনোভাবেই মার্কেট থেকে শীতের এই পোশাকগুলোকে উঠায় না। আজকে যেহেতু এটা পছন্দ হয়েছে, এটাকে আমি নিয়ে নেব। এখানে আরো অনেক কালার আছে, কিন্তু ওইগুলো আমি নিব না। এখানে কালোটাই পছন্দ হয়েছে, এটাকে এখন পরে দেখবো যে ঠিকঠাক হয় কিনা। আমারটা গাই দিয়েছি পরে একেবারে ঠিকঠাকই আছে, এর চাইতে ছোট বড় করার কোনো দরকার নেই। ছোট ভাই যেটা আনছিল ফুটবল টিমের গেঞ্জি, এটাও গায়ে দেওয়ার পরে ভালোই ছিল। আর আমারটার দাম ছিল 6 ইউরো, বাংলাদেশি টাকায় প্রায় 700 থেকে 800 টাকার মতো দাম আসবে। আমাদের এই মার্কেটে আর তেমন কোনো কেনাকাটা নেই, আমরা এখন বের হয়ে যাব। আর হ্যাঁ, এই ড্রেস চেঞ্জ করার রুমের ভিতর ঢোকার জন্য আমাদের বিশাল একটা লাইন অতিক্রম করা লাগছে। কোনো দিনও এরকম লাইনে দাঁড়িয়ে থাকা লাগে না। আজকে ওখানে দাঁড়াইছিলাম, একজন ঢোকে একজন বের হয়, একজন ঢোকে একজন বের হয়, তারপরে আমাদের সময় হয়। আর আমরা ভিতরে ঢোকার পরে বেশি সময় নেই, যেহেতু বাইরে মানুষ ছিল, একটু হালকা পাতলা ড্রেসটাকে দেখে বের হয়ে গেছি। এইসব দেশে যতই কেনাকাটা করেন, তারা আপনাকে কোনো একটা পলিথিন দিবে না, প্যাকেট দিবে না, কিছু দিবে না। যদি এগুলো প্রয়োজন হয়, আলাদা টাকা দিয়ে কিনতে হবে। আমাদের গাড়ি যত এখানে খুব বেশি একটা পলিথিনের প্রয়োজন নেই, যার কারণে হাতে করে নিয়ে আসছি। আমার গাড়িতে লাস্ট কয়েকদিন ধরেই তেল একটু কম। আজকে যাবো না তেল পাম্পে, যেই তেল পাম্প দিয়ে সবসময় তেল নেই, ওইটা একটু দূরে। আগামীকাল বিকাল 7:30টার পরে আপনাদের সাথে আবার দেখা হবে। শুভ বিকাল সবাইকে ইতালি থেকে। এখন ইতালিতে সময় বিকাল 7:30, আর দেখেন চারপাশে যে রোদ, দেখে মনে হয় যেন বিকাল 3টা কি 3:30 বাজে। ইউরোপের দেশের নিয়ম, তেল ভরতে আসলাম, কোনো মানুষের প্রয়োজন নেই, এখানে টাকা দিয়ে দিলাম, মেশিনের মধ্যে নিয়ে গেল, নাম্বার চাপ দিলাম, ওখানে তেল চলে গেল। কি সুন্দর নিয়ম। এই ছোট ভাই 4 নাম্বার চাপ দিছে, এবার ওই পাইপের মধ্যে তেল একদম প্রস্তুত, ওখানে শুধুমাত্র চাপ দিলেই হবে। প্রতিবার ছোট ভাই আর বাবা তেলটাকে চাপ দিয়ে ভিতর দিকে দেয়, আজকে বলছি এই কাজটা আমি করব। সর্বপ্রথম চাবি দিয়ে যেখান দিয়ে তেল ভরবো, ওখানে তো একটা ছোট্ট কাভারের মতো আছে, ওইটাকে চাবি দিয়ে খুলতে হবে। আস্তে আস্তে খুলি, ওইটাকে আমি আবার ঠিকঠাকভাবে খুলতে পারি না, মাঝে মাঝে ডানে বা একটু ঘোরানি দিলেই দেখি খুলে যায়, কিন্তু এটা সঠিক নিয়মটা দেখি তা আমি জানি না। এই দেখেন, একবার ডানে একবার বামে।
অবশেষে খুলতে পারছি, কিন্তু এবার আস্তে আস্তে তেলটাকে ভিতরের দিকে দিলেই হবে। উপরের যে লোহার অংশটা আছে ওইটা ভিতরে ঢুকানোর আগেই যদি চাপ দিই তাহলে কম করে হলেও কয়েক লিটার তেল পড়ে যাবে। আজকে দেখবো 20 ইউরোতে আমরা কয় লিটার তেল এখান থেকে পাই। এই যে এখানেই উঠতেছে কত ইউরোতে আমরা কত লিটার পাবো। নিচে লেখা আছে লিটার আর উপরে লেখা আছে ইউরো, অর্থাৎ 1 2 3 4 করতে করতে একেবারে 20 ইউরো পর্যন্ত শেষ হবে এবং তারপরে লেখা উঠবে নিচে কত লিটার আমরা পাবো। দেখেন 7 লিটার হয়ে গেল, 8 লিটার হয়ে গেল, জানি না 20 ইউরো পর্যন্ত যেতে যে কত লিটার তেল আমরা পাবো। আর আজকে তেলের রেটটা গেছি ভুলে, সামনে বিশাল একটা ব্যানারে লেখা ছিল, তেল কিন্তু পড়া শেষ হয়ে গেছে। এই দেখেন 20 ইউরোতে আমরা 10 লিটার ডিজেল পেয়েছি, 10 লিটার চাইতে একটু বেশি। 20 ইউরোতে বাংলাদেশি টাকায় প্রায় 3600 থেকে 3700 টাকা, এর বেশিও আসতে পারে। এইসব দেশে এই তেলগুলোর দাম একটু বেশি, আমাদের দেশে তেলের দাম একটু কম, কিন্তু অনেক সময় কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকা লাগে। আর এইখান থেকে আপনি আপনার মন মতো যত মন চায় তখন তেল কিন্তু নিতে পারবেন, কেউ কোনো রকমের বাধা নেই যে 10 ইউরো 20 ইউরো। আমাদের দেশে কয়েকটা নিউজেও দেখছিলাম যে যারা তেল নেয় তাদের হুন্ডার পিছনে নাকি দাগ দিয়ে রাখে, নাম্বার প্লেটে নাম্বার লিখে রাখে। এই নিয়মগুলো আসলেই একটা শাস্তি বলা যায়, যে মানুষ এখন ঘুরতে বের হবে যদি দেখে এখন তেল নেই, ঘোরা তো দূরে থাক, কাজের কাজ করতে যাবে যদি দেখে তেল নেই, আর তেল ভরতে গেলে যদি তারা এরকম কাহিনী করে তাহলে কিভাবে হয়। আমি জানি না এইসব দেশের তেল কেন শেষ হয় না, যদিও এইসব দেশের তেলের অনেক বেশি দাম হলেও সময় মতো যে পাওয়া যায় এইটাই আসলে ভাগ্যের একটা ব্যাপার। তেলের দাগটাকে যদি একটু চেক করি যে ঠিকঠাকভাবে ট্যাঙ্কিতে পৌঁছাইছে কিনা কি বলে। আমার সর্বপ্রথম তেল ছিল, মানে তেল ভরার আগে তেল ছিল 2 দাগ, একেবারে লাল দাগে নেমে গেছে। এবার তেল দেওয়ার পরে দাগটা উপরের দিকে উঠছে। এই জিনিসটাকে মাঝে মাঝে চেক করি, অনেক সময় দেখা যায় কোনো একটা ঝামেলার কারণে তেলের ট্যাঙ্কি কিনা ফুটো হয়ে গেল, পাইপ কিনা ফুটো হয়ে গেল, সব তেল যদি পড়ে যায় আর এই জিনিসগুলো যদি চেক না করি মাঝ রাস্তায় থেমে যেতে পারে। এই কারণে তেল ভরার আগে তেল ভরার পরে সব সময় এই জিনিসটাকে কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করি। আমরা এখন যাবো একটা পার্কে, ওইখানে 10 থেকে 15 মিনিট থাকবো। যদিও পার্কের ওই ভিডিওটা দেখাতে পারবো না, তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যেতে পারে। আজকের এই ছোট্ট ভিডিওটি ছিল এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। বাই বাই সবাইকে।